সর্বপ্রথম সিমেট্রিক্যাল কম্পোনেন্টস গুলোর মান বের করার চেষ্টা করি। সো সিমেট্রিক্যাল কম্পোনেন্টের মান বের করার ফর্মুলা আমরা জানা আছে যে আই আর নট ইজ ইকুয়াল টু, এটা বেসিক একটা টেকনিক আমাদের। সবসময় আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্টের মানগুলো বের করার চেষ্টা করি, তারপর আমাদের বাকি কাজ। সো এটা আসলো 1/3, এখানে আসলো 1 1 1, তারপরে হচ্ছে 1 আলফা আলফা স্কোয়ার। এটা মনে রাখতে হবে, আবারও বলি অনেক স্টুডেন্ট এই জায়গায় ভুল করে, এই জায়গায় আলফা স্কোয়ার দিয়ে দেয়। ইভেন আমারও মাঝে মধ্যে এই জায়গায় আমি বলে আলফা স্কোয়ার দিয়ে দিই। তার মানে আপনাকে আসলে এটা মনে রাখতে হবে কোনটা সিমেট্রিক্যাল কম্পোনেন্টের ম্যাট্রিক্সটা আর কোনটা হচ্ছে ফেজের ম্যাট্রিক্সটা, ঠিক আছে? আর এখানে হচ্ছে ফেজের কারেন্ট গুলা আই আর আই ওয়াই আই বি, ঠিক আছে? এখন আপনি খেয়াল করে দেখেন উপরের এই জায়গাটাতে আমরা কিন্তু অলরেডি বের করে ফেলছি যে আই আর ইজ ইকুয়াল টু হচ্ছে 0, তার মানে এইটার মান কত? 0। আর আই বি এটার ভ্যালু হচ্ছে আই এফ এর সমান, আর আই ওয়াই এটার ভ্যালু হচ্ছে মাইনাস আই এফ এর সমান। এগুলো এগুলো এখানে আমরা লিখেই আসছি, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই এখন আমরা জাস্ট ভ্যালুগুলোকে কি করে দিব? রিপ্লেস করে দিলেই আমাদের কাজটা হয়ে যাওয়ার কথা। সো আমরা ভ্যালুগুলোকে একটু রিপ্লেস করি, সিমিলার জিনিস। এখানে লিখলাম, এখন ভ্যালুগুলোকে হচ্ছে রিপ্লেস করে দিব। ভ্যালুগুলো কি আসবে? 0 মাইনাস আই এফ এবং আই এফ। এখন আমরা জিরো সিকোয়েন্সের কম্পোনেন্টের মানটা বের করার চেষ্টা করি। আই আর নট, তাহলে খেয়াল করে দেখেন 1 দিয়ে মাল্টিপ্লাই 1/3 আসবে ফর্মুলা, 1 দিয়ে মাল্টিপ্লাইড হবে 0 যেটার ভ্যালু আসবে 0, প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাইড হবে মাইনাস আই এফ যেটার ভ্যালু আসবে মাইনাস আই এফ, প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাইড হবে আই এফ, ভ্যালু আসবে কি আই এফ। এখন দেখেন 0 মাইনাস আই এফ প্লাস আই এফ দুইটা যোগ করলে কি আসবে? টোটাল সাম আসবে 0। আলটিমেটলি জিরো সিকোয়েন্সের কম্পোনেন্টের কারেন্ট কি হয়ে যাচ্ছে? 0 অ্যাম্পিয়ার। মজার বিষয়, খেয়াল করে দেখেন এটা কিন্তু আনসিমেট্রিক্যাল ফল্ট হয়েছে, কিন্তু এরপরেও আমার জিরো সিকোয়েন্সের কম্পোনেন্টের কারেন্ট কি আসতেছে? 0 আসতেছে। এটা রিজন কি? এটা রিজন হচ্ছে এই লাইন দুইটাতে ফল্ট হয়েছে ঠিকই, কিন্তু লাইন ডিরেক্টলি কোনো গ্রাউন্ডের সাথে কানেক্টেড না। যদি গ্রাউন্ডের সাথে লাইন বা ফেজ, নর্মালি আবারও বলতেছি জেনারেলি, যদি গ্রাউন্ডের সাথে ফেজ কানেক্টেড না থাকে তো নর্মালি হচ্ছে জিরো সিকোয়েন্সের কারেন্ট কি হয় না? ফ্লো হয় না। সো দ্যাটস ওয়াই এখানে আপনি আসলে জিরো সিকোয়েন্সের কোনো কারেন্ট পাচ্ছেন না। সো আমি যদি পজিটিভ সিকোয়েন্সের কারেন্টের মানটা বের করার চেষ্টা করি আই আর 1 উইচ ইজ 1/3, আবার আপনার ফর্মুলা যাবে 1 দিয়ে মাল্টিপ্লাইড হবে 0, তার মানে এটা আসলে কি হয়ে যাবে 0, প্লাস আলফা দিয়ে মাল্টিপ্লাইড হবে আই এফ, তার মানে আলফা মাইনাস আই এফ, প্লাস আলফা স্কোয়ার দিয়ে হবে আই এফ, সো আলফা স্কোয়ার দিয়ে হবে আই এফ। আপনি যদি এটাকে একটু সিম্পলিফাই আমরা করি, তার মানে 1/3 আসতেছে, আই এফ কমন যাচ্ছে, আই এফ যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমরা লিখতে পারি আই এফ মাইনাসটাকে একটু পরে লিখতেছি, তার মানে আলফা স্কোয়ার মাইনাস আলফা ডিভাইডেড বাই 3। এটা আসতেছে হচ্ছে আমার পজিটিভ সিকোয়েন্সের কারেন্ট, ঠিক আছে? এখন যদি হচ্ছে আমি আমার নেগেটিভ সিকোয়েন্সের কারেন্টটা ড্র করার চেষ্টা বা বের করার চেষ্টা করি আই আর 2, সিমিলার জিনিস আসতেছে 1/3, ফর্মুলা 0 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে 0, আর আলফা স্কোয়ার দিয়ে কি আসবে? মাইনাস আই এফ। তো আমি ডিরেক্টলি লিখে ফেলতেছি মাইনাস আলফা স্কোয়ার আই এফ প্লাস আলফা দিয়ে এটা মাল্টিপ্লাইড হবে আই এফ, আলফা আই এফ। তো এখন আমরা আবার আগের মতো কমন নেই আই এফ, আই এফ কমন নিলাম এবং থাকতেছে হচ্ছে আলফা মাইনাস আলফা স্কোয়ার ডিভাইড বাই 3। আচ্ছা দেখেন এইটার চেহারা আর এইটার চেহারার মাঝে পার্থক্য আছে কোনো? আমাকে কেউ বলতে পারবেন? এই দুইটা অর্থাৎ পজিটিভ সিকোয়েন্সের আর নেগেটিভ সিকোয়েন্সের কারেন্টের মাঝে কোনো পার্থক্য আছে? জি স্যার। কি পার্থক্য আছে? আলফা স্কয়ার একবার মাইনাস আর একবার আলফা রাখবেন। এক্স্যাক্টলি একটা হচ্ছে আলফা স্কয়ার মাইনাস আলফা, আরেকটা হচ্ছে আলফা মাইনাস আলফা স্কয়ার। তার মানে খেয়াল করে দেখেন আমি যদি একটাতে আরেকটাতে সিমিলার করতে চাই তাহলে আমি চাইলে পারবো। আমি কি করলাম? এখানে একটা মাইনাস কমন নিয়ে নিলাম, তার মানে এটা হয়ে গেল আলফা স্কয়ার মাইনাস আলফা ডিভাইডেড বাই 3। তার মানে হুবহু এটা দেখতে কি এটার মতো হয়ে গেছে, এটার মতো হয়ে গেছে। তার মানে আমি এখন এই জিনিসটাকে সামারাইজ করতে পারি। খেয়াল করে দেখেন এই জিনিসটা মানেই কিন্তু হচ্ছে আমার এই যে আই আর 1। খেয়াল করে দেখেন এখানে ভ্যালুটা খেয়াল করে দেখেন,
হুবহু এটার সাথে মিলে গেছে। তার মানে এটা হচ্ছে আমার IR1। তার মানে আমি সামারাইজ করতে পারি এই জিনিসটা এইভাবেও যে পজিটিভ সিকোয়েন্সের কারেন্ট আর নেগেটিভ সিকোয়েন্সের কারেন্টের মান সেম, বাট তারা অপোজিটে আছে। কিসে আছে? অপোজিটে আছে। এটা একটা বড় ইন্টারেস্টিং একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদেরকে ডেভেলপ করবে। তার মানে আমি পজিটিভ জিরো সিকোয়েন্সের কারেন্টের ভ্যালু পেয়েছি 0, আর এই দুইটা সিকোয়েন্সের কারেন্টের আমি মান পেলাম কি সমান এবং অপোজিট। তার মানে এখন আমাদের পরবর্তী কাজটা কি থাকে, যে এই ধরনের সম্পর্ক বিল্ড আপ করার পর আমরা হচ্ছে সিকোয়েন্স ডায়াগ্রাম গুলো এঁকে ফেলি। সিকোয়েন্স ডায়াগ্রাম যদি আমরা যদি আঁকি, আমরা একটা জেনারেটরের পজিটিভ সিকোয়েন্সের ডায়াগ্রাম আমরা জানি একটা ফেজ, আর বেসিক্যালি হচ্ছে এইটার ভ্যালু থাকে হচ্ছে Z1, আর এটা থাকে হচ্ছে ER, আর এই দিক দিয়ে পজিটিভ সিকোয়েন্সের কারেন্ট যাবে ER1, আর এইটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা হয় VR1 is equal to ER minus IR1 Z1। এগুলো আশা করি আপনাদের কাছে পুরনো জিনিস, নতুন কিছু না। তারপর আমরা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্সের কম্পোনেন্টের সার্কিটটা যদি ড্র করি, এটা থাকে হচ্ছে এরকম, যে এটার ভ্যালু থাকে হচ্ছে Z2, আর এটার ভেতর দিয়ে কারেন্ট যায় হচ্ছে নেগেটিভ সিকোয়েন্সের কারেন্ট IR2, আবার এটার করেসপন্ডিং ভোল্টেজ ড্রপটা হয় VR2 is equal to minus IR2 Z2। এটা এই সাইডে বেশি চেপে গেছে, আমি এটার একটু কমন নিয়ে একটু চাপাই দিই এই সাইডে। এরপর আমাদের রাখতে হবে কি জিরো সিকোয়েন্সের কম্পোনেন্ট, এবং স্বাভাবিকভাবে জিরো সিকোয়েন্সের কম্পোনেন্ট ড্র করার জন্য আমরা হচ্ছে দুইটা ইম্পিডেন্স আমাদের ড্র করতে হয়, এটা আমরা জানি। একটা হচ্ছে তার নিজস্ব ইম্পিডেন্স জিরো সিকোয়েন্সের, আর একটা হচ্ছে নিউট্রালের ইম্পিডেন্সটাকে 3 গুণ করে আমাকে কাজ করতে হয়, আর এটার অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হয় এটা হচ্ছে VR0। এখন খেয়াল করে দেখেন এখানে যে কারেন্টটা যায় সেটা হচ্ছে IR0, এটার মান অলরেডি আমরা 0 পেয়ে গেছি। এই কারেন্ট যখন 0 পেয়ে গেলাম, তাহলে আপনারা আমাকে বলেন এই সার্কিটটা কি আর কোনোভাবে ইফেক্টিভ আছে আমার এই ওভারঅল সিনারিওতে? আমাকে রেসপন্স করে জানান তো। না স্যার, নাই। ওভারঅল কিন্তু ইফেক্টিভনেস এটার মাঝে আর নাই, কারণ সার্কিটের কারেন্ট 0, এই ব্রাঞ্চে কোনো কারেন্ট যাচ্ছে না। তার মানে এইটা আমার এখন আর ধর্তব্য না। তার মানে জিরো সিকোয়েন্সের কম্পোনেন্ট আর আমার LL ফল্টের ক্ষেত্রে ধর্তব্য বিষয় না। আবার দেখতে পাচ্ছি পজিটিভ সিকোয়েন্সের কারেন্ট আর নেগেটিভ সিকোয়েন্সের কারেন্ট তাদের মান সমান এবং দিক কি বিপরীতমুখী। এটা আসলে কখন সম্ভব হয় খেয়াল করে দেখেন, কখন সম্ভব হয়। সাপোজ আপনার কাছে দুটো রেজিস্ট্যান্স আছে, এইভাবে টার্মিনাল গুলো একটু লম্বা করে দেই বোঝার জন্য। এটার ভেতর দিয়ে ধরতেছি কারেন্ট যাচ্ছে I1, এটার ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে I2, এবং আমি বলে দিলাম I1 আর I2 সমান, আর তারা বিপরীতমুখী। আচ্ছা, দুইটা কারেন্ট সমান এবং বিপরীতমুখী হওয়ার জন্য তার মানে আমার জিনিসটাকে এইভাবে ড্র করতে হবে কিনা যে I1 এদিক দিয়ে যাচ্ছে আর I2 এদিক দিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কি এই জিনিসটা সত্য হবে কিনা আমাকে বলেন তো কেউ। স্যার 0 হয়ে যায় না? সাপোজ ধরেন এখানে একটা ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চে আমি আপনার দুইজনকে বললাম যে তোমরা ঠিক আছে এটার কারেন্টটা ধরো, ধরে হচ্ছে কাজ করো। আপনার এক বন্ধু ধরলো, যে ধরে নিলাম এটা দিয়ে কারেন্ট যাচ্ছে এইদিকে I1, সে ক্যালকুলেট করলো। আবার আপনার আরেক বন্ধু সে কি করলো, ম্যাথস করার সময় সে ধরে নিচ্ছে, আচ্ছা ধরে নিচ্ছে এটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে এই দিক দিয়ে I2, এবং সে ম্যাথ করলো। এখন ক্যালকুলেট করে আলটিমেটলি আপনি পাইছেন 0.5 অ্যাম্পিয়ার, আপনার বন্ধু পাইছে -0.5 অ্যাম্পিয়ার। অর্থাৎ সিনারিওটা হচ্ছে এইরকম যে একই দিকে দুইটা কারেন্ট যাচ্ছে, আসলে এরকম তো হয় না, আলটিমেটলি যাবে নিট কারেন্টের যে দুইটা সাম হয় সেটা, তাই না? কিন্তু আমি আসলে বোঝাইতে যাচ্ছি যে সম্পর্কটা যদি এরকম হয় তখন আমরা ধরে নেই যে তারা বেসিক্যালি হচ্ছে এই কানেকশনটাতে আছে। আচ্ছা ধরেন আমি আরো প্রুফ দিই, ধরে নিলাম যে কারেন্টের মাধ্যমে দেখতে চাচ্ছি না বা একটু মিসলিডিং হয়ে যাচ্ছে, আমি আরো প্রুফ চাই যে স্যার আসলে এই দুইটা, এটা আমি বুঝতে পারছি যে জিরো সিকোয়েন্সের কম্পোনেন্টের কোনো বেল এখন আর নাই, বাট আমি আসলে এখন দেখতে চাই কি রে ভাই এটা কি হচ্ছে।
এইগুলো আবার ব্যাক না করলে হলো। সো আমরা চলেন আরেকভাবে বোঝার চেষ্টা করি যে এই দুইটা সিকোয়েন্স সার্কিট, এই যে এইটা আর এইটা কিভাবে বেসিক্যালি কানেক্টেড আছে। এইটা অলরেডি আউট অফ কি বলে অর্ডার, বা এটার বিবেচনা এখন দরকার নাই। চলেন আমরা বোঝার চেষ্টা করি এই দুইটা ভোল্টেজের মাঝে আসলে সম্পর্কটা কি, এই VR1 আর VR2 এদের মাঝে সম্পর্ক কি। তাহলে চলেন আমরা ভোল্টেজের ম্যাট্রিক্স দিয়ে হচ্ছে সম্পর্কটা বোঝার চেষ্টা করি। অলরেডি আমরা জানি যে VY ফেজ এবং VV ফেজের ভোল্টেজ কি সমান, কারণ দুইটা শর্ট হয়ে গেছে। আমরা যদি হচ্ছে ম্যাট্রিক্সটা ড্র করি ফেজের ভোল্টেজ কম্পোনেন্টের মাধ্যমে, যে VR ভোল্টেজ, VY এর ভোল্টেজ, VV এর ভোল্টেজের ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু হচ্ছে, এখন যেহেতু ফেজ দিয়ে লিখতেছি এখন কিন্তু 1/3 হবে না, 1 1 1 1 1 আলফা স্কয়ার আলফা 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 স্কয়ার, আর এখানে থাকবে হচ্ছে আমার কম্পোনেন্টের ভোল্টেজ VR জিরো কম্পোনেন্ট, VR পজিটিভ কম্পোনেন্ট, VR নেগেটিভ কম্পোনেন্ট। ঠিক আছে, এখন চলেন আমরা জিনিসগুলো ফার্দার ডেভেলপ করি। তাহলে খেয়াল করে দেখেন অলরেডি আমি কিন্তু এটা বলে নিছি যে এই দুইটা কি সমান। তাহলে VY এর মানটা এখান থেকে বের করি, তো VY এর মানটা, VY এর মানটা যদি আমি বের করতে চাই তাহলে এটা দিয়ে এটা মাল্টিপ্লাইড হবে, তাহলে সেটা হবে VR নট, প্লাস এটা দিয়ে এটা মাল্টিপ্লাইড হবে আলফা স্কয়ার VR1, এটা দিয়ে এটা মাল্টিপ্লাইড হবে প্লাস আলফা VR2। আর যদি আমি হচ্ছে VB এর মানটা বের করতে চাই, VB, এটা দিয়ে এটা মাল্টিপ্লাইড হবে VR নট প্লাস আলফা VR1 প্লাস আলফা স্কয়ার। এটা ডিটেইলস দেখানোর দরকার নেই, কিভাবে হচ্ছে সেটা বুঝেন। এখন বলতেছেন এই দুইটা কি সমান, এই দুটো যদি সমান লিখি তাহলে এই হলুদ দল আর এই নীল দল কি লিখতে পারবো, আমি সমান লিখতে পারবো। লিখে দেই VR নট প্লাস আলফা স্কয়ার VR1 প্লাস আলফা VR2 ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু হচ্ছে আমি ধরে নিলাম VR নট প্লাস আলফা VR1, অর্থাৎ এই পাশেরটা প্লাস আলফা স্কয়ার VR2। এখন দেখেন এটা কি কাটাকাটি যায়, VR1 কে VR1 এর পাশে আনি, VR2 কে VR2 এর পাশে আমরা নিয়ে আসি। তাহলে খেয়াল করে দেখেন আলফা স্কয়ার VR1 মাইনাস আলফা VR1, এই পাশ থেকে এটা এই পাশে চলে আসলো, এটার এই পাশে নিয়ে যাই আলফা স্কয়ার VR2 মাইনাস আলফা VR2। আমরা কমন নিতে পারি VR1 কমন নিলাম, আলফা স্কয়ার মাইনাস আলফা ইজ ইকুয়াল টু VR2 কমন নিলাম, আলফা স্কয়ার মাইনাস আলফা। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন এই আলফা স্কয়ার মাইনাস আলফা উভয় পাশে কেটে কেটে যাচ্ছে, তার মানে VR1 আর VR2 এই যে তাদের পজিটিভ সিকোয়েন্স এবং নেগেটিভ সিকোয়েন্সের যে ভোল্টেজটা আছে তারা অ্যাকচুয়ালি সমান। তার মানে দুইটা টার্মিনালের ভোল্টেজে কি হবে, সমান হবে। তার মানে এইটাও যা ভোল্টেজ এটাও তা ভোল্টেজ, তাহলে তারা কোন কানেকশন আছে আমাকে বলেন তো। প্যারালাল স্যার। এক্স্যাক্টলি, এটা তো শুনতে যাচ্ছি, এতক্ষণ সময় লাগে বলতে যে এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স। আমি বলতেছি এই দুইটার মাঝে ভোল্টেজ পার্থক্য যা, এবং এই দুইটার মাঝে ভোল্টেজ পার্থক্য একই এবং একই জিনিস তারা, তার মানে ডেফিনেটলি তারা কি শর্ট হয়ে আছে, তার মানে তারা কি এসে আছে, প্যারালালি আছে। তার মানে আমি আমার কানেকশনটা ড্র করে দিতে পারি এভাবে, এইটা এইটা। তাহলে এখন আপনি আমার কথাটা সত্যতা পাবেন, খেয়াল করে দেখেন IR1 এদিক দিয়ে যাবে, যেতে 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 এক্স্যাক্টলি এটা কি IR2 এর অপোজিটে আসতেছে কিনা, রেসপন্স করেন। জি স্যার, জি স্যার। হ্যাঁ, তার মানে আসলে আমার এই কথাটা যে প্রমাণ, আমি আসলে ওটা ডিরেক্ট দেখাইতে চাইছিলাম, সরি ডিরেক্ট দেখাতে চাইছিলাম, বাট আপনারা যেহেতু একটু স্কেপটিক হয়ে গেলেন তো ভাবলাম যে না, ভোল্টেজের প্রমাণটা দিয়েই দেখাই দিই। সো এটা আমার চলে আসলো, এত কিছু করতেছি, এটার রিজনটা আসলে কি, এটার রিজনটা হচ্ছে আলটিমেটলি আমি ফল্ট কারেন্ট বের করতে চাই। সো ফল্ট কারেন্ট যেহেতু আমি বের করতে চাই, তার মানে আমার কাজ ওই দিকেই আমাকে হচ্ছে সামহাউ জিনিসটাকে গড়াইতে হবে। তাহলে খেয়াল করে দেখি এই যে সার্কিটটা আমরা ড্র করলাম, এই যে সার্কিটটা, এই সার্কিটটাকে একটু সুন্দর করে ড্র করি, তাহলে জিনিসটা আসলে আমি প্রপারলি বুঝতে পারবো। সার্কিটটাকে এইভাবে ড্র করতে আমরা পারি চাইলে, যে এইটা হচ্ছে ER, এটার সাথে পজিটিভ সিকোয়েন্সের ইম্পিডেন্স ছিল, তারা কানেক্টেড ছিল এইভাবে।
আরেকটা ছিল নেগেটিভ সিকোয়েন্সের ইম্পিডেন্স আর রিঅ্যাকট্যান্স এরকম। তার কি কি করে দিছি, একটার সাথে আরেকটাকে এভাবে কানেক্ট করে দিছি। তারপর সার্কিটটা বেসিক্যালি এইভাবে কানেক্টেড, একটা হচ্ছে Z1, একটা হচ্ছে কি Z2, আর এটা হচ্ছে ER। তো এই দিক দিয়ে কারেন্ট যেটা যাচ্ছে সেটা আমি ধরে নিয়েছিলাম কি IR1। তো এখন যদি আমি এই কারেন্টের মানটা বের করতে চাই IR1, তাহলে যে কোনো একজন সাধারণ লোক সে ইজিলি বলে ফেলতে পারবে যে IR1 এর ভ্যালুটা হবে এই ER ভোল্টেজ ডিভাইডেড বাই Z1 প্লাস Z2 এর সামেশন, কারণ তারা কিসে আছে, সিরিজ কানেকশন আছে। ঠিক আছে, সিরিজ কানেকশন আছে। এরপর এখন আমরা একটা জিনিস খেয়াল করে আমাদের হচ্ছে মাথায় রাখতে হবে, আমরা কিন্তু উদ্দেশ্য হচ্ছে ফল্ট কারেন্ট বের করা। আবার ফল্ট কারেন্টের সাথে আইআর এর একটা সম্পর্ক আমাদের পরিলক্ষিত হয়েছে। এই জিনিসটা কি খেয়াল করে দেখি। এই যে IR1 ইজ ইকুয়াল টু হচ্ছে IF আলফা স্কয়ার মাইনাস আলফা ডিভাইডেড বাই 3। তার মানে আমি IR1 এইটা ইজ ইকুয়াল টু আবার কি লিখতে পারবো, IF আলফা স্কয়ার মাইনাস আলফা ডিভাইডেড বাই 3। তার মানে এখন আমি হচ্ছে IF এর মানটা বের করা একদম আমার জন্য একদম ছেলে খেলার মতো। সো IF ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেই 3ER ডিভাইডেড বাই এই আলফা স্কয়ার মাইনাস আলফা নিচে চলে আসবে, আর নিচে আছে Z1 প্লাস Z2। ঠিক আছে, তো এখন আপনি চাইলে আলফা স্কয়ার মাইনাস আলফার মান বের করেই ফেলতে পারেন, কারণ আলফার মান আপনার জানা আছে 120 ডিগ্রি। তো এটা যদি আপনি বের করেন, এইটার ভ্যালু হচ্ছে নর্মালি চলে আসে হচ্ছে মাইনাস √3i এর মতো। ঠিক আছে, সো এই টোটাল কম্বিনেশনটা আমরা আসলে করতে চাচ্ছি। এই যে এই টোটাল এখানে একটা কনস্ট্যান্ট আছে, আপনি খেয়াল করবেন এখানে এই পুরো রাশিটাই বেসিক্যালি একটা কনস্ট্যান্ট রাশি 3 এবং আলফা স্কয়ার মাইনাস আলফা। তো এই তিনটাকে যদি একসাথে আমরা একটা কনস্ট্যান্টের মাধ্যমে প্রকাশ করি তাহলে রেজাল্ট আসে হচ্ছে -j√3 ER ডিভাইডেড বাই Z1 প্লাস Z2। এটাই হচ্ছে আমার ফল্ট কারেন্ট ফর LL ফল্ট। সো আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা ক্যালকুলেটর নিয়ে এটা করে দেখতে পারেন, যে এটা -j√3 আসবে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের সেই মহা ঔষধ পেয়ে গেলাম যে ফল্ট কারেন্ট ফর লাইন টু লাইন ফল্ট ইজ -j√3 ER ডিভাইডেড বাই Z1 প্লাস Z2। সো আপনার জাস্ট এতটুকু মনে রাখলেই আপনার কাজটা হয়ে যাবে নো লোড কন্ডিশনের জন্য LL ফল্টের কি বলে প্রবলেমগুলো সলভ করতে। তো এতক্ষণ আসলে যে জিনিসটা দেখালাম এটা বেসিক্যালি এখানে আছে, তারা তাদের মতো করে বলছে, আমি আমার মতো করে হচ্ছে বলে নিয়েছি। আপনারা পড়ে দেখতে পারেন, আহামরি আসলে পার্থক্য পাবেন না, যেহেতু আমি নিজেও এখান থেকে পড়াশোনা করছি আর কি। তো যাই হোক, এখন আসলে যে জিনিসটা আপনাকে আমি বলতে চাচ্ছিলাম যে হোয়াট অ্যাবাউট একটা ডিফারেন্ট কন্ডিশন যদি রাইজ করে। হ্যাঁ, আমরা হচ্ছে এই যে আমাদের এই ফর্মুলাটা পেয়ে গেছি, এটাই বেসিক্যালি হচ্ছে আমরা এতক্ষণ লাগে ডিরাইভ করছি। হোয়াট অ্যাবাউট কনসিডারিং ফল্ট ইম্পিডেন্স, অর্থাৎ ফল্টের মাঝখানে দুইটা সরাসরি শর্ট না করে যদি আমরা ফল্ট ইম্পিডেন্সকে ইন্ট্রোডিউস করতে চাই। সাপোজ এখানে হচ্ছে ধরলাম এটা হচ্ছে বি ফেজ ছিল, এটা হচ্ছে ওয়াই ফেজ ছিল, এর আগে আমরা কি করছি, এদেরকে সরাসরি শর্ট করে দিছি। কিন্তু হোয়াট অ্যাবাউট আমরা যদি এদেরকে সরাসরি শর্ট না করে এদের মাঝখানে একটা ফল্ট ইম্পিডেন্স ইন্ট্রোডিউস করি। এটা বেসিক্যালি হচ্ছে ZF। মানে এদিক দিয়ে যে কারেন্ট যাবে সেটা এখন ফল্ট কারেন্ট, ঠিক আছে, বাট আগে যে আমরা VB ইজ ইকুয়াল টু VY লিখছিলাম সেটা এখন আর লিখতে পারবো না। সেটা এখন আমাকে কি লিখতে হবে, যে VB মাইনাস VY ডিভাইডেড বাই ZF ইজ ইকুয়াল টু লিখতে হবে IF। তার মানে হচ্ছে এই দুইটার ভোল্টেজ পার্থক্য এখন আমার হবে IF ইন্টু ZF এর সমান, যেটা আমি অলরেডি আপনাদেরকে কি বলে করে দেখাইছিলাম লাস্ট প্রবলেমটাতে, যে আলটিমেটলি এটার ইফেক্টটা দেখা যায় যে এইটার সাথে কি হয়, ZF যোগ হয়। যেহেতু আবারও বলতেছি এটার সাথে কিন্তু এখন আর 3 হবে না, কারণ এখন আমার গ্রাউন্ডের কোনো ইফেক্ট সার্কিটে নাই। সো যদি গ্রাউন্ডের ইফেক্ট ছাড়া আমরা ফল্ট ইম্পিডেন্স ইনক্লুড করি
তখন জাস্ট এটার সাথে কি হবে আমাদের, জাস্ট ফল্ট ইম্পিডেন্সটা যোগ হবে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন এর আগেরটাতেও আমরা হচ্ছে ফল্ট আর ইয়ার মাঝখানে কি করছিলাম, একটা ইম্পিডেন্স ইনক্লুড করছিলাম। কোথায় গেল সে, এই যে প্রথমে ছিল তো এটা হচ্ছে উইদাউট ফল্ট উইদাউট ইম্পিডেন্স, তারপর বেসিক্যালি আমরা হচ্ছে একটা ইম্পিডেন্স ইনক্লুড করছিলাম, এই যে এখানে একটা ইম্পিডেন্স ইনক্লুড করছিলাম। তখন বেসিক্যালি ওই জেডএফটা যে যোগ হয়েছে, এই জেডএফটা যোগ হয়েছে, এটা সামনে কি ছিল, 3 ছিল, কারণ এটা লাইন ফেজের সাথে গ্রাউন্ডের সাথে ডিরেক্টলি কানেক্টেড হয়েছে। কিন্তু এগুলোর ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন আপনি অবশ্যই, আমি তো দেখাইছিলাম যতটুকু আমার মনে পড়ে লাস্ট ক্লাসে। সো এখানে আর ডিটেলস দেখাইতে চাচ্ছি না, সিনারিওটা এখানে বেসিক্যালি এক্সপ্লেনেশন দেয়া আছে যেটা আমি দেখাইছি। সো দেখেন এই যে দুইটার পার্থক্য বেসিক্যালি আইএফ জেডএফ এর সমান হয়, তারপরে আবার তারা দুইটা ইকুয়েশন, আগে এখানে 0 লিখছিলাম, এখানে বেসিক্যালি দুইটা সমান করে, তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে কনক্লুশনে তারা যেটাতে পৌঁছাতে পারছে যে জাস্ট শেষে এসে কি জেডএফটা যোগ হয়ে যায়। ঠিক আছে, 3 হয় না, আবার বলতেছি 3 হয় না। কোনটার জন্য হয় কোনটার জন্য হয় না আশা করি ক্লিয়ারলি বলে দিছি। সো এটা নিয়ে আসলে কনফিউশন থাকার কথা না, কনফিউশন থাকলেও আপনারা প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, তো এখন চলেন আমরা এই রিলেটেড একটা প্রবলেম সলভ করি, অর্থাৎ এলএল ফল্টের জন্য একটা প্রবলেম সলভ করি। খুব সিম্পল একটা প্রবলেম। আবারও বলি, পাওয়ার সিস্টেমের প্রবলেম গুলো হয় কি অনেক ডিটেলস বর্ণনা বলে দেওয়া থাকে, এই দেওয়া আছে সেই দেওয়া আছে। বাট আবারও বলতেছি, আপনার যদি যদি ফর্মুলা আপনার মনে না থাকে, এই প্রবলেমে আপনি আসলে সলভ করে বেরোয় আসতে পারা আপনার জন্য খুব টাফ হবে। কারণ পরীক্ষার হলে আপনি আসলে ফর্মুলা ডিরাইভ করে এটা মিলাবেন, এটা নিতান্ত বোকামি। এই কারণে আবার বলতেছি, ফর্মুলা মনে থাকলে এই ম্যাথ করতে আপনার 2 মিনিট লাগবে, আর যদি মনে না থাকে তাহলে আপনি আসলে বিপদে পড়ে যাবেন। So, আমরা হচ্ছে আমাদের ম্যাথটা করার চেষ্টা করি। যে বলতেছে a 3-phase 3-wire system is having its normal voltage of VL, অর্থাৎ লাইন ভোল্টেজ দেওয়া আছে 10.39 kV. If the system is supplied by a 3-phase alternator having x naught is equal to এত, x1 is equal to এত, এগুলো আমরা কি জানি, ঠিক আছে, জিরো সিকোয়েন্সের রিঅ্যাকট্যান্স। হ্যাঁ বলেন। স্যার একজন মানে বারবার হ্যান্ড রাইজ করতেছে স্যার। ওকে, সে আমি তো খেয়াল করি নাই। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, প্রশ্ন থাকলে বলেন। স্যার হ্যাঁ স্যার যদি আপনার ফল্টই থাকে স্যার, তাহলে ইম্পিডেন্স যদি থাকে তো এটা তো হ্যাঁ। ডাইরেক্ট গ্রাউন্ডে পাস হয়ে যাবে, তো ফল্ট ইম্পিডেন্সের ভিতর থেকে কিভাবে কারেন্ট প্রবাহিত? মানে এইখানে ইম্পিডেন্স দেখতে পাচ্ছেন, মানে এখানে তো গ্রাউন্ডের সাথে কোনো কানেকশন। স্যার আগে হচ্ছে আপনার নোটে যে চিত্রটা দেখছিলাম ওটা তো ডাইরেক্ট গ্রাউন্ডে চলে গেছিল। কি সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের কথা বলছেন? জি স্যার। এটা জি স্যার। হ্যাঁ, কি হয়েছে বলুন। হ্যাঁ বলুন। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। স্যার আমার নেট প্রবলেম। আচ্ছা, আপনি আপনার প্রশ্নটা চ্যাটে দিয়ে দেন, হ্যাঁ আমি দেখি চ্যাটের থেকে দেখে আপনার রেসপন্সটা দিয়ে দিব। বাট আমাদের ক্লাস তো আগাইতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আপনি চ্যাটে প্রশ্নটা লিখে দেন, আমি রেসপন্স করে দিব, সমস্যা নেই। আচ্ছা, আমরা আমাদের প্রবলেম সলভিং এ যাই। এই প্রবলেমগুলো সলভ করছি আমরা, দেখছি। চলেন আমরা হচ্ছে আমাদের প্রবলেম সলভিংটাতে চলে যাই। আচ্ছা, আমাদের প্রবলেম ছিল এইটা যে 3-phase 3-wire system মানে ডেল্টা কানেকশনে আছে, is having its normal voltage of line voltage এত দেওয়া আছে। If the system is supplied by a 3-phase alternator having zero sequence, positive sequence and negative sequence reactance এত per phase, find the magnitude of fault current when fault occurs between any two phases. তার মানে আসলে লাইন টু লাইন ফল্টের জন্য আমার কনভার্সনের কথা বলছে। সো লাইন টু লাইন ফল্ট কারেন্ট বের করতে বলছে, আমরা ফর্মুলা কি জানি। সো এটা হচ্ছে মাইনাস জে রুট ওভার 3 ER ডিভাইডেড বাই Z1 প্লাস Z2 প্লাস ZF। খেয়াল করে দেখেন এখানে জেড নট যদিও দিছে, এটার আসলে কোনো ভ্যালু নাই, কারণ আমরা জানি যে লাইন টু লাইন ফল্টে জিরো সিকোয়েন্সের ইম্পিডেন্স আসলে ভ্যালুলেস।
সো আমাদের সাথে পজিটিভ আর এই নেগেটিভ সিকোয়েন্সটা নিব। আর জেডএফ এর কথা যেহেতু বলা নাই, এটার মান কি 0, কোনো ইম্পিডেন্স না, ডিরেক্টলি তারা শর্ট হয়ে গেছে, এটাই আমরা ধরে নিব। তো আমরা হচ্ছে জাস্ট আমাদের কনক্লুশন করি এভাবে, √3 ER। ER এর ভ্যালু কত খেয়াল করে দেখেন, এটা লাইন টু লাইন ভোল্টেজ দেওয়া আছে, আর এখানে যে ভোল্টেজটা আছে সেটা হচ্ছে আমার পার ফেজ ভোল্টেজ। তো আমি হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজ থেকে পার ফেজ ভোল্টেজ পাওয়ার জন্য অবশ্যই আমাকে কি করতে হবে, এটাকে √3 দিয়ে ভাগ করতে হবে। সো 10.39 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই √3, এটা করলে নিয়ারলি 6000 মতো আসে, 6000 ভোল্টের মতো আসে। একটু চেক করে নিই তো, হ্যাঁ নিয়ারলি 6000 ভোল্টের মতো আসে। সো 6000 ভোল্টের মতো যদি আসে, তো আমরা এই ভ্যালুটাই এখানে বসাই দিব, 6000 ডিভাইডেড বাই, খেয়াল করে দেখেন জেড এর জায়গায় আমরা জাস্ট এক্স এর মান বসাই দিব উইথ জে, অর্থাৎ কমপ্লেক্স নাম্বার জে ভেতরে কমন যাচ্ছে z1 x1 প্লাস x2। সো ভ্যালুগুলো যদি আমি বসাই, এই যে মোকাবিলা থাকতেছে -√3 ইন্টু 6000 ডিভাইডেড বাই x1 এর ভ্যালু ছিল হচ্ছে আমার 0.65 আর 0.45, এটা হচ্ছে 0.65 প্লাস 0.45। তো এইটার ভ্যালু আসবে -√3 ইন্টু 6000 ডিভাইডেড বাই 1.1, আসবে 1.1 এত। সো ভাগ করলে আলটিমেটলি আসলে যেই রেজাল্ট আপনারা পাবেন সেটা হচ্ছে 9.47। 9.47, হ্যাঁ বলুন। স্যার আমাদের হচ্ছে মানে ফল্টের লাইন টু লাইন ফল্টের হচ্ছে দুইটা সূত্র দেখালেন না, একটা যদি ডিরেক্ট দুইটা লাইন কানেক্টেড থাকে মানে হ্যাঁ শর্ট হয়ে যায়, তখন তো স্যার Z1 আর মানে Z2 তো নিচে সিরিজ আকারে দিব। আর হ্যাঁ যখন হচ্ছে একটা ইম্পিডেন্সের সাথে মানে শর্ট করা থাকবে ইম্পিডেন্সের মাধ্যমে, তখন তো হচ্ছে ওই ZF টা যোগ হয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এক্ষেত্রে এখন যেটা লিখলেন এটা তো লাইন, দুইটা লাইন তো ইম্পিডেন্স বাদে শর্ট করা স্যার। হ্যাঁ, তাহলে ZF এর মান 0। বুঝতে পারছি স্যার, মানে ওটাই জিজ্ঞেস করলাম স্যার। হ্যাঁ হ্যাঁ সেটাই, ZF এর মান 0, তার মানে স্বাভাবিকভাবে এখানে কোনো ইম্পিডেন্স নাই, ঠিক আছে। এটা হচ্ছে একদম জেনারেলাইজড ফর্মুলা আর কি, এইটা একদম জেনারেলাইজড ফর্মুলা, অর্থাৎ সবগুলো সিনারিও মোটামুটি কভার করে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে একটা মাইনাস আসবে, মাইনাস দিয়ে আসলে আমাদের কাজ নাই, জাস্ট এটা বোঝায় যে 180 ডিগ্রি আউট অফ ফেজ আছে সে, বাট আমার শুধুমাত্র ভ্যালুটা নিলেই হয়ে যাবে। সো ভ্যালুটা নিয়ে আমি কাজ করব, 9.47 এত, যেহেতু অ্যাকচুয়াল ভ্যালুতে আছে, সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে অ্যাম্পিয়ার লিখে দিব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার। সো দেখি 9.47 এত অ্যাম্পিয়ার আসতেছে, ঠিক আছে। সো এই টাইপের ম্যাথ গুলো বেসিক্যালি হচ্ছে আপনার আসবে। আবারও বলতেছি, আপনাকে আসলে ফেজ ভোল্টেজ যে এটা দেওয়া আছে এটা আইডেন্টিফাই করতে হবে, আর পজিটিভ নেগেটিভ এবং এই ZF এর ভ্যালু আসলে দেওয়া আছে নাকি দেওয়া নাই এটা আপনাকে বুঝতে হবে। আর সর্বোপরি মনে রাখতে হবে এই ধরনের ফর্মুলা। আবারও বললাম, আপনি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখেন, ড্যাফোডিলের টার্ম ফাইনালের বলেন, বা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নগুলোও যদি আপনি দেখেন, তাহলে আসলে আপনি বুঝতে পারবেন যে জাস্ট আপনার যদি ফর্মুলাটা যদি আপনার মনে না থাকে, মনে রাখবেন এই ম্যাথ করে আপনি আসলে বের হইতে পারবেন না, আপনি আসলে ঝামেলায় পড়ে যাবেন। বাট যদি আপনার কনসেপ্ট সহ আপনার ফর্মুলাটা ভালো মতো আন্ডারস্ট্যান্ডিং এ থাকে, তখন জাস্ট ভ্যালুগুলো বসাই দিলেই এই ম্যাথটা 2 মিনিটে হয়ে যাওয়া পসিবল, ঠিক আছে। সো এইটাই ছিল মোটামুটি আমাদের লাইন টু লাইন ফল্টের সিনারিও। তো কারো কি কোনো প্রশ্ন আছে কিনা, নয়তো আমাদের আজকের ক্লাসটা এখানে কনক্লুড করব, বেশি লম্বা করবো না ক্লাস। স্যার x0টা নিলাম না কেন স্যার? কারণ x0 তো ফর্মুলার মধ্যে বাদ পড়ে গেছে। এই আপনি পুরো ক্লাস জুড়ে আমার সাথে ছিলেন তো নাকি? এই যে দেখেন, এই হাসাহাসির কিছু নাই, এটা আমি ওর সাথে মজা করে বলতে পারি, বাট আপনারা মজা করবেন না, ঠিক আছে। অবশ্যই সে এই জিনিসটা বুঝে নাই দেখেই সে সাহস নিয়ে প্রশ্নটা করছে, এবং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট, ঠিক আছে। আমি আবারও বলতেছি, খেয়াল করে দেখেন, এই x0 কেন নাই এইটার এক্সপ্লেনেশন এখানে আমরা দিয়েছি, কারণ জিরো সিকোয়েন্সের কারেন্ট কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। তো জিরো সিকোয়েন্সের কারেন্ট যেহেতু 0 হয়ে গেছে, তার মানে ওই ব্রাঞ্চটা অ্যাকচুয়ালি এই ফল্ট অ্যানালাইসিসে ইফেক্টিভ না। যদিও তারা মান দিছে, তারা আসলে ব্লাফ করার জন্য দিছে, এটার ভ্যালুটা আমার লাগবে না। আর ফর্মুলার দিকে তাকাইলে ফর্মুলা তো আমরা ওইভাবেই ডিরাইভ করছি, ফর্মুলাতেও আসলে কি Z0 নাই। সো দ্যাটস ওয়াই আমরা আলটিমেটলি Z0 এর মানটা ইনক্লুড করে নিই। আপনি কি অ্যান্সার পাইছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো
আজকে মোটামুটি ক্লাস আমি এতটুকুই রাখতে চাচ্ছি। আবার আপনাদের ক্লাস অনলাইনে হবে আগামীকালকে। তো ল্যাবগুলো যথারীতি অনলাইনে হবে। আমি হচ্ছে যেহেতু সিমুলেশন বেস এক্সপেরিমেন্ট, আমি অনলাইনে করে ফেলতে পারবো, কোনো সমস্যা নাই। আজকে A1 এর এক্সপেরিমেন্ট করাইতে যে একটা ঝামেলায় পড়ছিলাম, এবং আলহামদুলিল্লাহ পরে বসে আমি ঝামেলাটা ঠিক করছি। এটা আমি হচ্ছে ভিডিও আকারে বেসিক্যালি আপনারা পেয়ে যাবেন, সমস্যা নাই। একটা সিলি মিস্টেকের কারণে আমাদের সিমুলেশনটা কমপ্লিট হচ্ছে না। এই যে দেখো, অ্যাটেন্ডেন্স দিতে বলি নাই, এখন দেওয়া শুরু করছে। আচ্ছা ঠিক আছে, স্যার অ্যাটেন্ডেন্স দেওয়া শুরু করে দাও, অ্যাটেন্ডেন্স দেওয়া শুরু করে। স্যার স্যার আচ্ছা ঠিক। স্যার